ক্লাসরুমে সকল স্যার ম্যাডামরা বসে আছে। এমন সময় ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো একজন লোক, সাথে কয়েকজন বডিগার্ড। তাকে দেখে স্যার ম্যাডামরা সবাই দাঁড়িয়ে গেল আর সালাম দিতে লাগলো। সালাম দিয়ে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, কি ব্যাপার সালমান স্যার, আপনি এখানে কি করেন? আপনি একজন মন্ত্রী হয়ে এখানে এসেছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে বলেই তো এখানে আসলাম। আমার মেয়েকে গ্রামে পাঠিয়েছি পড়ালেখা করার জন্য। শহরের পরিবেশ ভালো না। আমি চাই না আমার মেয়ে শহরে থেকে খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাক, কিন্তু আমারও তো চিন্তাভাবনা ভুল ছিল। আমার মেয়েকে এই স্কুলে ভর্তি করিয়ে তো অনেক বড় সমস্যায় ফেলে দিয়েছে। আপনারা সকল স্টুডেন্টদেরকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দেন না নাকি? স্যার, আমাদের এই স্কুলে এমন কোনো ছাত্রছাত্রী নেই যে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি নাই। আপনিও কিন্তু এই স্কুলের একজন ছাত্র ছিলেন এক সময়, আপনি বেশ ভালো করেই জানেন এই স্কুলটা কেমন। গত 25 বছর ধরে আমি এই স্কুলের প্রিন্সিপাল হয়ে শিক্ষকতা করছি। কখনো কোনো ছাত্রছাত্রীর ব্যাপারেও অভিযোগ আসে নাই, কিন্তু আপনি আজ হঠাৎ কি অভিযোগ নিয়ে এসেছেন এবং কার ব্যাপারে অভিযোগ নিয়ে এসেছেন? এই স্কুলে একটা ছেলে আছে, নাম মিন্টু। সে নাকি কয়েকদিন ধরে আমার মেয়ের পিছন ঘুরি করে এবং আমার মেয়েকে চিঠি পাঠায়। রাজীব স্যারের কাছে নাকি বিচার দিয়েছে, কিন্তু রাজীব স্যার তাকে শুধু বকা দিয়েছে। এরপর এসে 2 দিন ভালো ছিল, কোনো ডিস্টার্ব করে নাই। 2 দিন পর থেকে আবার সে ডিস্টার্ব করা শুরু করেছে। এটাই বুঝি আপনারা শিক্ষা দিয়েছেন আপনার ছাত্রকে? মিন্টু তো কখনো এরকম করতে পারে না, কারণ সে খুব একজন ভালো ছাত্র। এমনকি সে আমাদেরকে প্রচুর সাহায্য করে থাকে। সালমান স্যার, আপনার হয়তো ভুল হচ্ছে। মিন্টু কিন্তু খুব ভালো ছেলে। সে এই স্কুলের একজন খুবই ভালো ছাত্র। আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন না কেন, সে তার ব্যাপারে পুরো ব্যাকগ্রাউন্ড বলে দেবে। সে হয়তো এতিম, কিন্তু সে কখনোই খারাপ হতে পারে না। খারাপ না হলে ওই চিঠিগুলো কে দিয়েছে? আপনি একবার তাকে ডাক দেন, আমি তার সাথে কথা বলতে চাই। সে এতিম হয়েছে তো কি হয়েছে, তাকে কি কোনো কিছু বলা যাবে না নাকি? আপনি তাকে ডাক দেন। এই রতন, যা তো মিন্টুকে ডেকে নিয়ে আয়। সে যদি অন্যায় করে থাকে তাহলে তার আজকে প্রচুর কঠিন বিচার হবে, বলে দিলাম। রতন চলে আসলো ক্লাস 8-এর ক্লাসে। এসে দেখে সাবিনা ম্যাডাম ক্লাস করাচ্ছে আর মিন্টু মন দিয়ে ক্লাস করছে। সাবিনা ম্যাডামকে উদ্দেশ্য করে রতন বলতে লাগলো, সাবিনা ম্যাডাম, মিন্টুকে প্রিন্সিপাল স্যার ডেকেছে, বলেছে যে এখনই যাওয়ার জন্য। হঠাৎ প্রিন্সিপাল স্যার মিন্টুকে ডেকেছে কেন? মিন্টু যাও তো, শুনে আসো প্রিন্সিপাল স্যার কেন ডেকেছে তোমাকে। জি ম্যাডাম, যাইতাছি। মিন্টু চলে আসলো এখান থেকে প্রিন্সিপাল স্যারের কেবিনে। এসে দেখে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। মিন্টু প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ মিন্টু, তোমাকেই ডেকেছি। তুমি নাকি খাদিজাকে বিরক্ত করো, খাদিজাকে নাকি তুমি চিঠি লিখে দাও। স্যার, আমি কেন খাদিজাকে চিঠি দিতে যাব? ওর সাথে তো আমার কোনো কথাই হয় না। আর আপনারা খুব ভালো করেই জানেন আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। তাহলে আপনারা ভাবলেন কি হবে আমি তাকে চিঠি দিই? কিন্তু হাতের লেখাগুলো তো দেখে মনে হচ্ছে তোমার। এই যে দেখো চিঠিগুলো। মিন্টু চিঠিগুলো দেখতে লাগলো। চিঠিগুলো দেখার পর প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, চিঠিগুলো তো আমি হাসানকে লিখে দিয়েছিলাম। সে বলেছে যে শুধু চিঠি লিখে দিতাম, কিন্তু কার নামে লিখে দিতাম সেটা তো বলে নাই। আপনি উপরের দিকে একবার খেয়াল করেন, ওইখানে খাদিজার নাম দেওয়া আছে। ওই নামটার লেখা আর আমার হাতের লেখা এক না। আমি জানি না হাসান কাকে চিঠিটা দিয়েছি। তুমি চিঠি লিখে দেবে কেন তাকে? সে কি লিখতে পারে না নাকি নাকি তার হাত পা নেই যে সে লিখতে পারে না? তার হাত পা আছে, সে লিখতে পারে। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি জানি আপনি হচ্ছেন মন্ত্রী, কিন্তু এখানে তো আমার কোনো অপরাধ নেই। আমার অপরাধ থাকলে আমাকে না হয় প্রিন্সিপাল স্যার আপনি শাস্তি দেন। সালমান স্যার, মিন্টু যেহেতু বলতেছে সে শুধু চিঠিটা লিখে দিয়েছে এবং হাসান ওই চিঠিটা আপনার মেয়েকে দিয়েছে,
এখানে তো আমি মিন্টুর কোনো অপরাধ দেখতেছি না। আপনি প্লিজ মিন্টুকে মাফ করে দেন। যেহেতু সেই চিঠিটা তুমি লিখে দিয়েছো, তার মানে তুমি অন্যায় করেছো। সো আমি এখন তোমাকে এই স্কুল থেকে বের করে দেব। সালমানের কথা শুনে প্রিন্সিপাল স্যার এবং সকল স্যার ম্যাডামরা দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আপনি এটা করতে পারেন না। আপনি মন্ত্রী হয়েছেন তো কি হয়েছে, আমরা এই স্কুলের শিক্ষক, আমরা যা সিদ্ধান্ত দেব তাই হবে। আমরা মিন্টুর মতো ভালো ছাত্রকে হারাতে পারবো না। সামান্য এই ছোট একটা বিষয় নিয়ে তাকে আমরা এই স্কুল থেকে বের করে দিতে পারবো না। পারবেন না কেন? অবশ্যই পারতে হবে আপনাদের। আমি একজন মন্ত্রী হয়ে আপনাদেরকে আদেশ করছি, আপনারা তাকে 10 মিনিটের মধ্যে স্কুল থেকে বার করে দিবেন। না হলে আপনাদেরকে কিভাবে বের করতে হয় এটা আমি ভালো করেই জানি। আমি আমার মেয়ের সাথে দেখা করে আসছি। এই বলে সালমান ওইখান থেকে চলে গেল তার মেয়ের কাছে। খাদিজার কাছে এসে সালমান খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খাদিজা, তুই কোনো চিন্তা করিস না, ছেলেটাকে আমি এই স্কুল থেকে 10 মিনিটের মধ্যে বের করে দিচ্ছি। কিন্তু আব্বু, তাকে বের করার দরকার নেই, তাকে স্কুলে রেখে দাও, কারণ সে একজন ভালো স্টুডেন্ট। তোকে আমি রাখবো না যে এখানে? আমার মেয়ে প্রথম হতে পারবে না সেই ছেলের জন্য যেখানে আমি তাকে রাখবো কি করে? আমি চাই তুই সবসময় ফার্স্ট হ এবং আমার মাথা যেন সবসময় উঁচু জায়গাতে থাকে। তাই বলে একটা ছেলের ক্যারিয়ার এভাবে নষ্ট করে দিবে তুমি? দেখো আব্বু, আমি এসব কোনো কিছুই চাই না। শুধু শুধু চক্রান্ত করে ছেলেটাকে বের করে দিও না স্কুল থেকে। সামান্য একটা অপরাধের কারণে তাকে বের করে দিবে না, এই বলে দিলাম। এই সামান্য ছোট্ট একটা অপরাধ আমার কাছে অনেক বড় অপরাধ। আমি চাই তুই আমার কথা মতন চলবি, কারণ তুই আমার মেয়ে। আমার কথা মতন না চললে তোকে আমি শাস্তি দিব। দেখো আব্বু, তুমি কিন্তু এখন অনেক বেশি করে ফেলতেছো। আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিলাম, ওই ছেলেকে স্কুল থেকে বের করবে না। এই বলে খাদিজা আবারও তার জায়গায় গিয়ে বসে পড়ল। সালমান এসে থাকে, মিন্টু সেই আগের মতো দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, দেখছো তুমি, সামান্য ছোট একটা অপরাধের জন্য আজকে তোমার স্কুল থেকে বের করে দিতে হচ্ছে আমাদের। আমরা তো চাইছিলাম না তোমাকে কখনো এই স্কুল থেকে বের করতে। তোমার বাবা আমাকে কথা দিয়েছিল এই স্কুলে যাতে তোমার একটা সম্মান হোক, যাতে সবাই বলতে পারে এই স্কুলে তুমি একজন নামকরা ভালো ছাত্র ছিলে। আমি তোমার বাবার শেষ কথাটা রাখতে পারলাম না। তোমাকে এই স্কুল ছেড়ে চলে যেতে হবে, না হলে আমাদের চাকরি চলে যাবে। তুমি তো জানো একজন মন্ত্রী কতটুকু পাওয়ার, সে কি করতে পারে। প্রিন্সিপালের কথা শুনে মিন্টুর চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়ছে। মিন্টু কোনো কিছুই বলতে পারছে না। সালমান মিন্টুর সামনে এসে দাঁড়িয়ে মিন্টুর শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো মাঠের মাঝখানে। সালমান জোরে জোরে চিৎকার করতে করতে বলতে লাগলো, আজকের পর থেকে যদি এই স্কুলের কোনো ছেলে আমার মেয়েকে চিঠি দাও, তাহলে এই ছেলের মতন আমিও তাকে শাস্তি দেব। এই ছেলেকে এখন মাথা নেড়া করে এই স্কুল থেকে বের করে দিব এবং তার মুখে চুনকালি লাগিয়ে দেব। প্লিজ স্যার, তাকে তো বের করে দিতেছি, অন্তত এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করলে সে আর কোনোদিন এইখানে আসতে পারবে না এবং সমাজের মধ্যেও মুখ দেখাতে পারবে না। তার বাবা খুবই ভালো লোক ছিল, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, না হলে কিন্তু সেও এই স্কুলের একজন শিক্ষক থাকতো। তিনি থাকলে কিন্তু এরকম কাজ করতে দিত না। কে কি কাজ দিল, কে কি কাজ করতে দিল না, সেটা আমার দেখার বিষয় নাই। সালমান তার বডিগার্ডকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বডিগার্ড? ওর মাথার সব চুল কেটে এরপর মুখে চুনকালি লাগিয়ে সাথে গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে এই গ্রাম থেকে বিদায় করবে। সালমানের কথা শুনে প্রিন্সিপাল দৌড়ে চলে আসলো ক্লাসরুমে। এসে খাদিজা দুইটা পায়ে ধরে বলতে লাগলো, খাদিজা, আমি এই স্কুলের প্রধান শিক্ষক হয়ে তোমার পায়ে ধরে বলতেছি, তুমি প্লিজ তোমার বাবাকে এসব করতে বারণ করো। ছেলেটাকে স্কুল থেকে বের করে দিতেছি, তারপরও তোমার বাবা তার মাথার সকল চুল কেটে নিতেছে, তার মুখে চুনকালি লাগিয়ে গলায় জুতার মালা পরিয়ে এরপরে বের করে দিতে চাইতেছে এই গ্রাম থেকে। সে তো কখনো তোমার কোনো ক্ষতি করে নাই, তুমি প্লিজ একটু যাও। খাদিজা ক্লাসরুম থেকে বের হতেই তিনজন বডিগার্ড এসে খাদিজাকে দৌড়ে টানতে টানতে
নিয়ে চলে আসলো স্কুলের পেছনের গেটের সামনে। পেছনের গেট খুলে খাদিজাকে নিয়ে চলে আসলো রাস্তায়। গাড়িতে উঠিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে সবাই সামনে বসে পড়ল। খাদিজা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা আমাকে ধরে নিয়ে এসেছো কেন? তোমরা আমাকে ছেড়ে দাও। ছেলেটাকে এরকমভাবে শাস্তি দিও না, ছেলেটাকে এরকমভাবে মিথ্যা অপবাদ দিও না। ম্যাডাম, এখানে আমাদের কি অপরাধ আপনি বলেন? আমরা তো আপনার বাবার বডিগার্ড। আপনার বাবা যা আদেশ করবে আমরা তাই শুনবো। তাই বলে এইরকম একটা এতিম ছেলেকে এইভাবে আপনারা অপমান করবেন? আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি ছেলেটাকে বাঁচাবো। না ম্যাডাম, এটা আমরা করতে পারবো না। এই ড্রাইভার, চুপচাপ বসে আছো কেন? ড্রাইভিং করো, বাড়ির দিকে চলো। ড্রাইভার বডিগার্ডের কথা শুনে বাড়ির দিকে যেতে লাগলো। অন্যদিকে সালমান হাসছে, আর বডিগার্ডকে যা আদেশ দিয়েছে বডিগার্ড তা করছে। মিন্টুর মাথা পুরো ন্যাড়া করে মুখে চুনকালি লাগিয়ে বডিগার্ড মিন্টুকে টানতে টানতে নিয়ে চলে আসলো রাস্তায়, আর বলতে লাগলো, আজকের পর থেকে তুই আর কখনো এই গ্রামে আসবি না। তোর আর মুখ যাতে এই গ্রামে কখনো না দেখি। যদি দেখি তাহলে এই সামান্য চুনকালি লাগিয়েছি, এর চাইতে দ্বিগুণ লাগাবো। মিন্টু মাথা নিচু করে কান্না করতে করতে চলে আসলো তাদের বাড়িতে। বাড়ি থেকে তার কাপড় চোপড় এবং বাড়ির দলিল সাথে প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র নিয়ে চলে আসলো বাইরে। মিন্টু চলে যেতে যাবে এমন সময় প্রিন্সিপাল স্যার এসে মিন্টুর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, মিন্টু, আমরা তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারি নাই, উল্টো তোমার মুখে চুনকানি লাগিয়ে স্কুল থেকে বের করে দিয়েছি। প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। স্যার, আপনারা তো কোনো অপরাধ করার নাই। অপরাধ তো করেছি আমি। সামান্য এই ছোট অপরাধের জন্য এরকম শাস্তি পাবো কোনোদিন চিন্তা ভাবনাও করতে পারি নাই। ভেবেছিলাম এই স্কুলে একেবারে শেষ পর্যন্ত পড়ে স্কুলের সম্মানটা আর একটু উঁচু করে দিয়ে ঢাকার দিকে চলে যাব। ওইখানে গিয়ে কোনো একটা চাকরি বাকরি করব। মানুষ বলে না, গরিবের কপালে বেশি সুখ নাই, ঠিক সেটাই হয়েছে। স্যার, ভালো থাকবেন। যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমি আপনাকে ফোন দিব। আপনি প্লিজ অনলাইনের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে মিন্টু, তুমি যাও। আর এই নাও, তোমার বাবা তোমার সকল খরচপাতির জন্য আমাকে 1 লক্ষ টাকা দিয়ে গিয়েছিল। ওই টাকা থেকে মাত্র 20,000 টাকা খরচ হয়েছে, বাকি 80,000 টাকা তুমি রেখে দাও। মিন্টু টাকাগুলো নিয়ে চলে আসলো বাস কাউন্টারে। এসে চুপচাপ দাঁড়িয়ে আছে মিন্টু। এমন সময় বাসের ড্রাইভার এসে বলতে লাগলো, কি রে মিন্টু, তুই এখানে কি করিস? ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? এই তো আঙ্কেল, আমি ঢাকার দিকে যাইতেছি। এই গ্রামে আর আমার থাকা হবে না, এটার জন্য আমি ঢাকায় চলে যাইতেছি। কেন, কি হয়েছে? কেউ তোকে কোনো কিছু বলেছে নাকি? যদি কেউ কিছু বলে থাকে তাহলে আমাকে বল, আমি তার সাথে কথা বলছি। না, কেউ কিছু বলে নাই, এমনিতেই আমি ঢাকায় চলে যাইতেছি। ও আচ্ছা, ওই যে ওই গাড়িটাই উঠে পড়, আমি ঢাকায় যাইতেছি তো, তোকে না হয় নামাই দেবো। আর ঢাকায় কার কাছে যাবি? পরিচিত তো তেমন কেউ নেই, দেখি আগে ঢাকায় যাই, এরপর না হয় কিছু করা যাবে। এইসব কথাবার্তা বলছে মিন্টু ড্রাইভারের সাথে। বেশ কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ির ভিতরে এসে গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলো আর মিন্টুর সাথে কথা বলতে লাগলো। মিন্টু, জানিস তোর আব্বু খুব ভালো একজন মানুষ ছিল, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ছিল। ওই অসাধু ব্যবসায়ীরা তোর বাবার গাড়িতে আগুন লাগাইয়া দিছিল, কিন্তু তোর বাবা আর টের পায় নাই। যদি টের পাইতো তাহলে তিনি হয়তো আজকেও বেঁচে থাকতো। শিক্ষকতার পাশাপাশি তোর বাবা আমাদের সাথে কাজ করত, সামান্য একটু বেশি রোজগারের আশায়। কিন্তু এই রোজগারটা কিছু লোকের চোখে পড়ে গেছে, তাই তোর বাবার সাথে এরকম হয়েছে। যাক, অতীতের কথাগুলো আর মনে করিয়ে দিয়েন না। বাবা চলে গেছে আজকে প্রায় 2 বছর হয়েছে। বাবা চলে যাওয়ার কিছুদিন পর মাও আমাকে একা ছেড়ে চলে গেছে। একা একা বড় হয়েছি, দেখি বাকিটা জীবন কীভাবে কাটিয়ে দিই। এইসব বলতেছে ড্রাইভারের সাথে। দেখতে দেখতে 4 ঘন্টা কেটে গেল। মিন্টু আশেপাশের পরিবেশ দেখতে লাগলো। চারপাশে বড় বড় বিল্ডিং। আগে কখনো ঢাকা শহরে আসা হয়নি মিন্টুর।
আসলেও সেই ছোট্টবেলায় এসেছে। ড্রাইভার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুই এখন কোথায় যাবি? ঢাকাতে চলে এসেছি। এখানে তোর পরিচিত কেউ আছে নাকি? না, পরিচিত কেউ নেই। পরিচিত কেউ থাকলে তো অবশ্যই আপনাকে বলতাম আসার সময়। আচ্ছা, আমাকে কি একটা রুমের ব্যবস্থা করে দিতে পারবেন এই ঢাকা শহরে, যাতে আমি কয়েকটা দিন থাকতে পারি? ঢাকা শহরে রুম পাওয়া আর গ্রামে মুরগি জবাই করে খাওয়া একই কথা। ঢাকা শহরে সিঙ্গেল রুম পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেরকম ভালো পড়ে না। আচ্ছা, আমার পরিচিত এক ড্রাইভার আছে, তাকে বলে দেখি সে যদি তোকে একটা রুমের ব্যবস্থা করে দিতে পারে। তোর কাছে টাকা আছে নাকি? হ্যাঁ, আমার কাছে টাকা আছে। যেটা আছে সেই টাকা দিয়ে আশা করি প্রায় 5 থেকে 7 মাস থাকতে পারবো, বা এর বেশি। ড্রাইভার ফোন দিল তার পরিচিত আর এক ড্রাইভারকে। সব কিছু বলার পরে বেশ কিছুক্ষণ পর ও ড্রাইভারটা জানিয়ে দিল একটা রুম আছে। বাস উত্তরা 3 নম্বর সেক্টরে এসে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ড্রাইভার বাস থেকে নেমে মিন্টুকে নিয়ে চলে আসলো সেই বাড়িতে। মিন্টুকে সব কিছু বুঝিয়ে দিয়ে ড্রাইভার বলতে লাগলো, মিন্টু, প্রত্যেক মাসে 3,000 টাকা করে ভাড়া দিতে হবে। তুই ঢাকা শহরে সাবধানে চলাচল করবি। আশেপাশে কিন্তু চোরের অভাব নেই। রুমের ভিতরে কাউকে তেমন বেশি ঢুকতে দিবি না। আমি তাহলে এখন যাই, বাস দাঁড়া করে রেখে এসেছি। আচ্ছা, যান তাহলে। আর আপনার নাম্বারটা দিয়ে যান। আপনার নাম্বারটা দিয়ে গেলেই যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে ফোন দিতে পারবো। আপনি তো ঢাকা শহরে অনেকবার আসেন। ড্রাইভার তার নাম্বারটা দিয়ে চলে গেল। এদিকে মিন্টু বাড়ির ভিতরে ঢুকে রুমটা ভালোভাবে পরিষ্কার করে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টু বাইরে দোকান থেকে এসে একটা তালা কিনে নিয়ে চলে আসলো বাসায়। গেটে তালা লাগিয়ে বাইরে বের হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ বাইরে থাকার পর আশেপাশের জায়গাগুলো চিনে নিয়ে একটা হোটেলে চলে আসলো। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় দোকানদার বলতে লাগলো, কি ভাই, এই এলাকায় নতুন নাকি? আগে তো কখনো দেখি নাই। আশেপাশে কোথাও ভাড়া নিয়েছো নাকি? হ্যাঁ, সামনে একটা বাড়িতে ভাড়া এসেছি। আচ্ছা আঙ্কেল, এই এলাকায় কোনো স্কুল আছে ভর্তি হওয়ার জন্য? আমি একটা স্কুলে ভর্তি হতে চাই। বছর তো প্রায় শেষ হয়ে এসেছে, এখন তোমাকে ভর্তি করাবে নাকি ভর্তি করাবে না সেটা তো বলতে পারতেছি না। তবে তুমি যাইতে পারো, গিয়ে চেষ্টা করে দেখতে পারো। চেষ্টা করলে তো আর কোনো সমস্যা নেই। ওই যে সামনে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে সোজা যাবে 5 থেকে 7 মিনিট। হেঁটে গেলে সামনে একটা স্কুল দেখতে পাবে। আর যদি হেঁটে না যেতে পারো তাহলে একটা রিক্সা নিয়ে যাও, 20 টাকা নেবে। আমি হোটেলে যেতে পারবো। গ্রামে কত ঘোরাঘুরি করেছি, আর 4 থেকে 5 মিনিটের রাস্তা, হেঁটে গেলে কোনো সমস্যা হবে না। এই বলে মিন্টু হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে আসলো স্কুলের সামনে। ভেতরের দিকে তাকিয়ে দেখে অনেক বড় একটা স্কুল। মিন্টু ভেতরে ঢুকতে যাবে এমন সময় দারোয়ান আটকিয়ে বলতে লাগলো, এই ছেলে ভিতরে ঢুকতেছে কেন? কার কাছে যাবে? আমি এই স্কুলে ভর্তি হওয়ার জন্য এসেছি। প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা বলবো। আমাকে কি ভিতরে যেতে দিবেন একটু? না, এখন ভিতরে যাওয়া যাবে না। আর বছর শেষ হয়ে এসেছে, এখন আবার কিসের জন্য ভর্তি হতে এসেছো? তোমাকে তো দেখে মনে হচ্ছে গ্রাম থেকে এসেছো, পুরো গাইয়ে গাইয়ে লাগতেছে। হ্যাঁ, আমি গ্রাম থেকে এসেছি, এটা সত্যি। কিন্তু আপনি এভাবে অপমান করতে পারেন না। গ্রামের মানুষ কি মানুষ হয় না? আপনাকে দেখেও তো মনে হচ্ছে আপনি কোনো গ্রাম থেকে এসেছেন। ঢাকা শহরে থাকলেই ঢাকা শহরের লোক হওয়া যায় না। গ্রামের মানুষ গ্রামের মানুষের মতোই থাকা যায়। হয়েছে, জ্ঞান দিতে হবে না, যা তো এখান থেকে। মিন্টু চলে যেতে যাবে এমন সময় ভেতর থেকে একজন ম্যাডাম দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার জসিম, কি হয়েছে? তুমি কার সাথে এভাবে চেঁচামেচি করতেছো? আর বললেন না ম্যাডাম, কোথায় থেকে যেন একটা গ্রামের ছেলে এসে বলতেছে যে এই স্কুলে ভর্তি হবে। আমি ভিতরে ঢুকতে দেই নাই দেখে সে আমাকে অনেক জ্ঞান দিয়েছে। আর এখন তো বছর শেষ হয়ে আসতেছে, এটার জন্য আমি তাকে ঢুকতে দেই নাই। তুমি
ভিতরে ঢুকতে দিবে না কেন? সবারই ঢোকার অনুমতি আছে। আর যদি কারো সাথে এরকম খারাপ ব্যবহার করো তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। ছেলেটাকে ডাক দাও, ছেলেটা চলে যাইতেছে। দারোয়ান তার মুখটা বাংলার পাঁচের মতো পেঁচিয়ে মিন্টুকে ডাকতে লাগলো। এদিকে মিন্টু পেছনে ফিরতেই দেখতে পেল দারোয়ান ডাকছে। এই ছেলে, এদিকে আয়, ম্যাডাম ডাকতেছে তোকে। মিন্টু তাড়াতাড়ি করে চলে আসলো গেটের সামনে। ভিতর থেকে ম্যাডাম মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভেতরে আসো তুমি। মিন্টু ভিতরে চলে গেল। ম্যাডাম মিন্টুর নাম এবং ঠিকানা জিজ্ঞেস করতে করতে প্রিন্সিপাল স্যারের কেবিনের দিকে নিয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিটের ভেতরে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। ম্যাডাম এবং মিন্টু বসে আছে। এমন সময় ম্যাডাম প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, এই ছেলেটার মা বাবা মারা গেছে। ছেলেটা গ্রাম থেকে শহরে এসেছে আজকে। পড়ালেখার খুবই ভালো, তাকে অনেক প্রশ্ন করেছিলাম, সে সব কিছুর উত্তর দিয়েছে। ম্যাডাম, সব সময় সব কিছুর উত্তর দিলে তো হয় না। আপনি তো খুব ভালো করেই জানেন যে এই স্কুলের নিয়মকানুন, আর এখন তো বছরের শেষ হয়ে আসতেছে। এখন যদি ভর্তি করা হয় তাহলে এই ছেলেটার অনেক সমস্যা হবে পড়ালেখায়। স্যার, আমার কোনো সমস্যা হবে না, আপনি নিঃসন্দেহে ভর্তি করিয়ে নিতে পারেন। আর ভর্তি না করালে আপনি আমাকে একটা সপ্তাহ এই স্কুলে প্রতিদিন এবং স্যার ম্যাডামদেরকে বলে দিবেন যে আমাকে 1 সপ্তাহ দেখার জন্য। যদি স্যার ম্যাডামরা 1 সপ্তাহ পর এসে বলে যে আমি পড়ালেখায় খুব ভালো, তাহলে না হয় আমাকে ভর্তি করিয়ে নেবেন। প্রিন্সিপাল স্যার, ছেলেটা তো খারাপ কিছু বলে নাই, ভালোই বলেছে। আপনি এক কাজ করেন, ছেলেটাকে ভর্তি করিয়ে দেন, বাকিটা আমরা দেখে নিব। আচ্ছা, ম্যাডামের কথায় আমি তোমাকে ভর্তি করাতে রাজি হয়েছি। তুমি 1500 টাকা প্লাস তোমার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি, সাথে তোমার একটা ছবি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবে। কালকে সকাল 10টায়। কাল থেকে তোমার ক্লাস শুরু হবে। ধন্যবাদ স্যার আমাকে ভর্তি করানোর জন্য। আমি তাহলে এখন যাই। আর ম্যাডাম, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেকটা সাহায্য করেছেন ভর্তি করানোর জন্য। দোয়া করি আপনি আরও মানুষকে সাহায্য করেন এভাবে। এইসব কথাবার্তা বলছে মিন্টু। ম্যাডামকে আর বাইরে বের হচ্ছে না। এমন সময় দুপুরের ঘন্টা দিয়ে দিল। মিন্টু স্কুলটা একবার ঘুরে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। মিন্টু রুম তালা দিয়ে আবারও চলে আসলো সেই খাবার হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে টাকা দিয়ে যে চলে আসতে যাবে, এমন সময় দোকানদার বলতে লাগলো, শোনো, রাতে যাই হোক তুমি বাড়ির বাইরে বের হবে না, রাস্তাঘাট ভালো না। ঢাকা শহরের অনেক চোর, রাতে যদি দরজা খোলা পায় তাহলে হুট করে রুমের ভিতরে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে চলে যাবে, তুমি টেরও পাবে না। ঠিক আছে, আমি না হয় ভিতর থেকে দরজাটা লক করে রাখবো। এই বলে মিন্টু ওইখান থেকে চলে গেল বাসায়। দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল তার রুমে এসে। আশেপাশে আরও কয়েকটা রুম আছে। মিন্টু তাদের সাথে এখনও কথা বলেনি। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙল মিন্টুর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে চলে আসলো মসজিদে। নামাজ আদায় করে মসজিদে বসে আছে। এমন সময় একজন মুরব্বি এসে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, তোমাকে আগে কখনো দেখি নাই, আর এখানে বসে আছো কেন? যাও, সকাল তো হয়েছে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে পরে স্কুলে যাব। হ্যাঁ, যাব। এই বলে মিন্টু চলে আসলো বাসায়। তার কাগজপত্র এবং কিছু টাকা নিয়ে চলে আসলো হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে একটা দোকানে এসে হাতের একটা ঘড়ি কিনে নিয়ে চলে আসলো স্কুলের সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গেট খুলে দিল। সবাই একে একে ভেতরে ঢুকতে লাগলো। মিন্টুও ভেতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর প্রিন্সিপাল স্যার আসলো। মিন্টুকে দেখে বলতে লাগলো, আরে তুমি তো দেখি এখানে এসে দাঁড়িয়ে আছো। কতক্ষণ হয়েছে এখানে এসে দাঁড়িয়ে আছো? আমি তো অনেকক্ষণ হয়েছি এখানে এসে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম।
ও আচ্ছা, ভিতরে এসে বসো। মিন্টু ভিতরে গিয়ে বসে পড়ল। প্রিন্সিপাল স্যার মিন্টুকে একটা ফর্ম দিতেই মিন্টু সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে দিল। ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর যা যা বলেছিল সব দিয়েছে। সব কনফার্ম করার পর প্রিন্সিপাল স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, এরকম ড্রেস পরে আসা যাবে না, তো স্কুল ড্রেস পরতে হবে। সামনে একটা দোকান আছে আমার পরিচিত, বিকেলে স্কুল ছুটির পর তুমি আমার সাথে দেখা করবে। আমি ওই দোকানে তোমার জন্য কাপড় দিয়ে আসব। তোমার কাছে টাকা না থাকলে আমি তোমাকে কাপড় বানিয়ে দেব। না স্যার, আপনার কাপড় বানিয়ে দেওয়ার দরকার নেই। আমার কাছে অল্প কিছু টাকা আছে, যেগুলো আমার আব্বু আমাকে দিয়ে গিয়েছিল। ওইগুলো আছে, আস্তে আস্তে খরচ করতে থাকি আর দেখি কোথাও কাজ পাওয়া যায় কি না। পড়ালেখার পাশাপাশি কাজ করব ছোটোখাটো একটা। মিন্টু প্রিন্সিপাল স্যারের সাথে এইসব কথা বলছে। এমন সময় গতকালকে সেই ম্যাডামটা আসলো। মিন্টুকে দেখে বলতে লাগলো, মিন্টু, তুমি ভর্তি হয়ে গেছো নাকি? এখন হবে। আমি ভর্তি হয়ে গেছি, এখন ক্লাসরুমে যাব। আপনি আমাকে কি ক্লাসরুমে দিয়ে আসতে পারবেন? আমি তো কোনো ক্লাস চিনি না। হ্যাঁ, 2 মিনিট ওয়েট করো, তোমাদের প্রথম ক্লাস আমার হবে। আমি হাজিরা খাতায় তোমার নামটা লিখে দিয়ে পরে তোমাকে নিয়ে যাইতেছে। এই বলে ম্যাডাম হাজিরা খাতায় তার নামটা লিখে দিয়ে মিন্টুকে নিয়ে চলে আসলো তাদের কেবিনে। একটা বই আর কিছু জিনিসপত্র নিয়ে চলে আসলো ক্লাসরুমে। ম্যাডামকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। মিন্টু ম্যাডামের পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় ম্যাডাম সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয় শিক্ষার্থী, তোমাদের নতুন এক বন্ধু এসেছে। আজ থেকে তোমাদের এই নতুন বন্ধু তোমাদের সাথে ক্লাস করবে। তোমরা সবাই তোমার এই নতুন বন্ধুকে গ্রহণ করে নাও, আর যখন যেটা লাগবে তাকে দিয়ে সাহায্য করবে তোমরা, কারণ সে নতুন এসেছে, তার হয়তো কোনো কিছুই নেই। ঠিক আছে ম্যাডাম, তাকে আমরা আমাদের কাছ থেকে সব কিছু দিব। তুমি আমাদের পাশে এসে বসো। এই বলে মিন্টু একবার পেছনের সিটে গিয়ে বসে পড়ল। কয়েকজন মেয়ে তার দিকে তাকিয়ে আছে। আসলে গ্রামের ছেলেরা যেরকম হয় আর কি, মিন্টু তো সেই রকমই। ম্যাডাম ক্লাস করাচ্ছে আর বোর্ডে অঙ্ক করছে। হঠাৎ মিন্টু ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম, আপনার অঙ্কটা ভুল হয়েছে। আপনার অঙ্কে উত্তর 0.8880 হবে। কি বলো এসব পিন্টু? আমি এত বছর ধরে অঙ্ক করছি, আমার ভুল হয় নাই, আর তুমি বলতেছো আমার অঙ্ক ভুল হয়েছে? এই তোমরা বলো তো, এই অঙ্কটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? এই জেরিনা, তুমি তো ক্লাসের ফার্স্ট, অঙ্কটা আমার ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে বলো তো একটু। ম্যাডাম, অঙ্কটা তো সঠিক হয়েছে। দেখেছো মিন্টু, সবাই বলতেছে যে অঙ্কটা সঠিক হয়েছে, আর তুমি বলতেছো অঙ্কটা ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি পুরো অঙ্কটা বোর্ডের মধ্যে করে আমাকে সঠিক উত্তর দাও। ঠিক আছে ম্যাডাম, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন এবং দেখতে থাকেন আমি পুরো অঙ্কটা করছি। মিন্টু সামনে গিয়ে অঙ্কটা করতে লাগলো। অন্যদিকে প্রিন্সিপাল বাইরের দিকে আরেকটা ক্লাসের দিকে যাচ্ছিল। এমন সময় মিন্টুর কথা শুনে দাঁড়িয়ে পড়ল। জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সব কিছু। মিন্টু পুরো অঙ্কটা শেষ হতেই ম্যাডাম পড়ে অবাক হয়ে গেল, কারণ মিন্টুর কথা একদম সত্যি, অঙ্কটা ভুল হয়েছিল। মিন্টু, এত বড় একটা ভুল আমাকে ধরিয়ে দিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। জেরিন, তুমি তো বলেছিলে অঙ্কটা সঠিক হয়েছে, তাহলে এখন ভুলটা হলো কি করে? আসলে ম্যাডাম, আপনার অঙ্ক তো কখনো ভুল হয় না, আজকে হঠাৎ ভুল হয়েছে। যদি আমার কথা মিথ্যে হতো তাহলে তো আমাকে বকা দিতেন, তাই আমি বললাম সঠিক হয়েছে। জেরিনের কথা শেষ না হতেই ক্লাসরুমে প্রবেশ করলো প্রিন্সিপাল স্যার। ম্যাডামকে উদ্দেশ্য করে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, ম্যাডাম, ছেলেটার মাথায় অনেক বুদ্ধি আছে এবং পড়ালেখায় খুব ভালো।
আপনি এই স্কুলে গত 25 বছর ধরে কাজ করতেছেন, কখনো ভুল হয় নাই, আর হলেও হয়তো সমাধান করেছেন, কিন্তু আজকে এত বড় একটা ভুল এরা সবাই বলতেছে হয়েছে, কিন্তু নতুন এসে প্রমাণ করে দিয়েছে আপনার অঙ্ক হয় নাই, তার অঙ্কটাই হয়েছে। হ্যাঁ প্রিন্সিপাল স্যার, আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা যাই হোক, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি আপনার কাজটা শেষ করেন, আমিও আমার ক্লাসটা শেষ করে এরপরে আপনার কেবিনে আসতেছি। প্রিন্সিপাল স্যার চলে আসলো সামনের ক্লাসে, সবার সাথে কথাবার্তা বলে চলে গেল আবারও তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর ম্যাডাম প্রিন্সিপাল স্যারের কেবিনে প্রবেশ করলো। চেয়ারে বসে প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার ছেলেটার কথা তো মিথ্যা না, আসলে ছেলেটা খুবই ট্যালেন্টেড, পড়ালেখায় খুবই ভালো আছে, আপনি তো দেখলেনই। হ্যাঁ, আমি প্রথমে দেখে বুঝে গেছি ছেলেটা খুবই ভালো এবং পড়ালেখাও ফার্স্ট, কিন্তু আমি ভাবতে পারি নাই সে যে এরকম কাজটাও করতে পারবে। সবার সঠিক, এর মাঝে সে আপনার ভুলটা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, সে আমার ভুল ধরিয়ে দিয়েছে। আমি চাইছিলাম কি ছেলেটার মা বাবা তো নেই, তাহলে সরকার থেকে তার জন্য সব কিছু ফ্রি করে দেই। ছেলেটার সব কিছু দিতে হতো, অনেক অসুবিধা হবে তার কাছেই, বা টাকা থাকবে কি করে। হ্যাঁ, তবে সামনে যে পরীক্ষা ওইটা সব কিছু দিতে হবে। নতুন বছর থেকে তার জন্য সব কিছু ফ্রি করে দেওয়া যাবে, কারণ আপনি তো জানেন এখন অনলাইন বন্ধ, এখন কোনো কিছুই করা যাবে না। ঠিক আছে, তবে তার কাছ থেকে কোনো টাকা নেওয়ার দরকার নেই। যদি কোনো কিছু টাকা পয়সা লাগে তাহলে তার টাকা পয়সা আমি দিব। আচ্ছা, ওইটা পরে দেখা যাবে, এখন তাহলে আপনি যান, আমার একটা জরুরি কাজ আছে, আমি কাজটা শেষ করে আসতেছি। সকাল স্যার ম্যাডামের সাথে কথা আছে। মিন্টু ক্লাসের সবার সাথে টুকটাক কথাবার্তা বলছে। অন্যদিকে জেরিনের বান্ধবী জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস জেরিন, এই ছেলেটা প্রথম দিন এসেই ম্যাডামের ভুল ধরিয়ে একেবারে মাথায় উঠে গেছে। ক্লাসের সবাই এখন তার সাথে কথা বলার চেষ্টা করতেছে। হ্যাঁ, কথা বলাটাই স্বাভাবিক, কারণ সে একটা ভালো কাজ করেছে। যেখানে আমি ম্যাডামের ভুল ধরতে পারি নাই, সেখানে এই নতুন ছেলেটা ভুল ধরেছে। তাহলে তুই নিজেই বোঝে না সে কতটা ট্যালেন্টেড। তবে পরীক্ষায় ফার্স্ট হতে দিব না, এটা আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা। জেরিন তার বান্ধবীদের সাথে এইসব কথাবার্তাই বলছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে মিন্টু ক্যান্টিন থেকে হালকা পাতলা নাস্তা করে আবার অফ ক্লাসে এসে বসে পড়ল। দুপুর 2টা থেকে ক্লাস করানো শুরু হলো। বিকেল 4টে স্কুল ছুটি দিতেই মিন্টু চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। প্রিন্সিপাল স্যারকে নিয়ে কাপড়ের দোকানে গিয়ে কাপড়ের মাপ দিয়ে আসলো মিন্টু। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তার রুমের দরজায় ঠকঠক করে আওয়াজ শুনতে পেল। দরজা খুলতেই দেখতে পেল পাশের রুমের এক বড় ভাই দাঁড়িয়ে আছে। মিন্টুকে দেখে সেই বড় ভাই বলতে লাগলো, তুমি মনে হয় এখানে নতুন এসেছো, তাই না? কাউকে হয়তো চিনো না, তাই আর কি কথা বলতে ভয় পাচ্ছ, তাই না? হ্যাঁ, আসলে আমি আগে কখনো বাইরে বের হই নাই তো, আর আমি গ্রাম থেকে এসেছি। ঢাকা শহরের পরিবেশ কেমন এটা এখনও জানি না আমি, তবে কয়েকটা দিন থাকলে আশা করি জেনে যাব। হ্যাঁ, আমিও তোমার মতো প্রথমে যখন এসেছিলাম তখন রুম থেকে বের হতাম না, তবে আস্তে আস্তে পরে সব কিছু ঠিক হয়ে গেছে। তুমি কি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করো নাকি বাসায় রান্না করো? আমি হোটেল থেকে খাবার খেয়ে আসি। আমার কাছ থেকে অল্প কিছু টাকা কম রাখে তো, তাই আর কি আমি প্রতিদিন খাবার খেতে যাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর কিছু বুঝতে হবে না, চলো বাইরে থেকে ঘুরে আসি। একা একা আর কত ঘরে বসে থাকবে তুমি? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি জাস্ট শার্টটা পাল্টে আসতেছি। ইয়াসিনের সাথে মিন্টু বাইরে বের হয়ে পড়ল। আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও দুজন চলে আসলো বাসায়। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 2টি মাস। আজকে মিন্টুর পরীক্ষা। মিন্টু সারা রাত পরে সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো স্কুলে। 10টা 15 মিনিট সবাইকে খাতা এবং প্রশ্ন দিয়ে দেওয়া হলো।
মিন্টু আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করলো। দীর্ঘ 3.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর মিন্টু ক্লাসরুম থেকে বের হতেই প্রিন্সিপাল স্যার মিন্টুর সামনে পড়ল। প্রিন্সিপাল স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমার পরীক্ষা কেমন হয়েছে? সব কিছু ঠিকঠাক দিয়েছো তো? আমি কিন্তু তোমার কাছ থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত আশা করতেছি। জি স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এখন বাকিটি যদি ভুল হয় বা সঠিক হয় তাহলে তো পাবো। এটাই তো আর শেষ পরীক্ষা না, আরও অনেকগুলো পরীক্ষা আছে। এখন তাহলে স্যার আমি বাসায় যাই। হ্যাঁ যাও, তাহলে তুমি আর যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবে আমাদেরকে। মিন্টু স্কুল থেকে সোজা চলে আসলো বাসায়। অন্যদিকে ক্লাস টপার জেরিন তার বন্ধু বান্ধবীদের নিয়ে বসে আছে ক্যান্টিনে। জেরিনকে দেখে তার বান্ধবী খাদিজা বলতে লাগলো, কিরা জেরিন, কি হয়েছে? এবার চুপচাপ বসে আছিস কেন? বান্ধবী, আমি যা পড়ে এসেছিলাম তা একটাও আসে নাই। আমি ওই মিন্টু দিকে তাকিয়ে দেখেছি, সে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে। আমার মনে হয় স্যার ম্যাডামরা তাকে সব বলে দিয়েছে। জেরিন, এটা তোর ভুল চিন্তা। স্যার ম্যাডামরা কখনোই কাউকে কিছু বলে দেয় না। আর তুই তো দেখেছিস সে ক্লাসে সবসময় মনোযোগ দিয়ে ক্লাসটা করে এবং সব ভুল ধরিয়ে দেয়। আর চিন্তা করিস না, প্রথম পরীক্ষা তো খারাপ হতেই পারে, বাকি পরীক্ষা ভালো হলে স্যার ম্যাডামরা এমনিতেই তোকে ফার্স্ট করে দেবে। হ্যাঁ, এটাই আমি চিন্তা ভাবনা করতেছি যে বাকি পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিব। এখন তাহলে যাই রে, আর তোরা আজ বাসায় যা। এই বলে জেরিন চলে গেল বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে মিন্টু পড়তে বসে গেল। পড়া শেষ করতে করতে রাত 12টা বেজে গেল। মিন্টু আর বেশিক্ষণ না পড়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 ঘন্টা পরে রেডি হয়ে হোটেল থেকে খাবার খেয়ে চলে আসলো আবার স্কুলে। দেখতে দেখতেই এইভাবেই কেটে গেল প্রায় 15 দিন। 15 দিনের মধ্যে সকল পরীক্ষা শেষ হয়ে গেল। স্কুল বন্ধ দিয়েছে 5 দিন। মিন্টু বসে আছে তার রুমে। এমন সময় ইয়াসিন আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুই কি ফ্রি আছিস নাকি তোর পরীক্ষা আছে? হ্যাঁ, আমি ফ্রি আছি। কেন, কোনো কিছু বলবে নাকি ইয়াসিন ভাই? হ্যাঁ, আমি তো একটা জায়গায় কাজ করি, ওইখানে লোক লাগবে। তুই চাইলে ওইখানে কাজ করতে পারিস, পার্ট টাইম জব। কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে হবে এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত করতে হবে। মাসে তুই 12,000 টাকা পাবি। করতে পারবি নাকি? হ্যাঁ, করতে তো পারবো, কিন্তু আমি তো এই ঢাকা শহরে বেশি জায়গায় চিনি না। তাহলে আমি কিভাবে করব? আরে তেমন কিছু করতে হয় না। যে খাবারটা দিবে ওই খাবারটা শুধু প্যাকেট করে দিবি তুই। প্যাকেট করে দিলে তারা যে ডেলিভারি ম্যান নিয়ে যাবে। তোর কাজ হচ্ছে শুধু প্যাকেট করা। পারবি নাকি? হ্যাঁ, অবশ্যই পারবো। মিন্টু ইয়াসিনের সাথে চলে আসলো ইয়াসিনের কারখানায়, যেখানে সে কাজ করে। ইয়াসিন তার ম্যানেজারের সাথে মিন্টুকে পরিচয় করিয়ে দিল। পরিচয় করিয়ে দেওয়ার পর মিন্টুকে সকল কাজ বুঝিয়ে দিল ম্যানেজার। মিন্টু আস্তে আস্তে কাজ করা শুরু করে দিল। দেখতে দেখতে রাত 9:10 বেজে গেল। মিন্টু তার কাজ শেষ করে বসে আছে। এমন সময় ইয়াসিন আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে ইয়াসিন বলতে লাগলো, মিন্টু চল, এখন যাওয়া যাক, কাজ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ চলেন ইয়াসিন ভাই। মিন্টু ইয়াসিনের সাথে চলে আসলো হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেল বাসায়। বিছানায় শুয়ে পড়তেই মিন্টুর ঘুম চলে আসলো। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 5টি দিন। মিন্টু আজকে স্কুলে এসেছে। সবাই চিন্তা ভাবনা করতেছে রেজাল্ট কী আসবে। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলো প্রিন্সিপাল আর ম্যাডাম। দুজনকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। সালাম দিয়ে সবাই বসে পড়ল। প্রিন্সিপাল স্যার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয় শিক্ষার্থী, আমাদের তো আজকে রেজাল্ট দিবে। সামনের বছর ক্লাস 10-এ উঠবে। এটাই বার্ষিক পরীক্ষা ছিল, তোমরা খুব ভালো করেই জানো। এখন তাহলে ম্যাডাম আপনি রেজাল্ট দিয়ে দিন।
জি স্যার, আমি রেজাল্ট দিয়ে দিতেছি। আমাদের ক্লাস 9-এ সর্বপ্রথম হয়েছে মিন্টু, প্রাপ্ত নাম্বার পেয়েছে 895। দ্বিতীয় হয়েছে রুবাইদা জাহান তন্নি, তৃতীয় হয়েছে জেরিন। বাকিগুলো আমি নাম ডাকতেছি, তোমরা সবাই এসে নিয়ে যাও। ম্যাডাম সবাইকে রেজাল্ট দিয়ে দিল। এদিকে মিন্টু মহা খুশি, কারণ সে আজকে প্রথম হয়েছে। সবসময় প্রথম ছিল, কিন্তু আজকে ও প্রথম হয়েছে নতুন স্কুলে। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 2টি বছর। মিন্টু তার পরীক্ষা শেষ করে বসে আছে। 2 মাস পর রেজাল্ট দিবে। পড়ালেখার পাশাপাশি ইয়াসিনের সাথে সেই জায়গায় কাজ করছে। দেখতে দেখতেই এইভাবেই কেটে গেল 2টি মাস। আজকে মিন্টুর রেজাল্ট দেবে। মিন্টু চলে আসলো কম্পিউটারের দোকানে। সকাল 11:15। মিন্টু দোকানদারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই একটু দেখেন তো আমি পরীক্ষায় কত পেয়েছি। দোকানদার কম্পিউটারে সব কিছু টাইপ করতেই দেখতে পেল মিন্টু গোল্ডেন A+ পেল। মিন্টু দোকানদারকে জড়িয়ে ধরে তার পকেটে 200 টাকা দিয়ে তার কাগজ নিয়ে চলে আসলো বাসায়। সবাইকে জানিয়ে বিকেলবেলা সবার জন্য মিষ্টি নিয়ে আসলো। সবাইকে মিষ্টি খাইয়ে মিন্টু বসে আছে তার রুমে। এমন সময় ইয়াসিন আসলো। ইয়াসিন মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোর পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টও ভালো হয়েছে। এখন কলেজে ভর্তি হবি নাকি ভালো চাকরি করে কিছু একটা ভেবেছিস? হ্যাঁ, আমি আমার আব্বু আম্মুর স্বপ্ন পূর্ণ করব। আমি সিআইডি অফিসার হব। দেখি নতুন বছর তো শুরু হয়েছে, হয়তো সার্কুলার ছাড়বে। সার্কুলার ছাড়লে আবেদন করব। হাইট এবং সব কিছুতে পারফেক্ট আছি। হ্যাঁ, এটাই কর। সিআইডি অফিসার হলে খুব ভালোই হবে। তুই দেশের খুব ভালোভাবে কাজ করতে পারবে, কারণ তোর বুদ্ধি এবং মেধা সব কিছুই ভালো। ইয়াসিনের সাথে কথা বলছে মিন্টু। দেখতে দেখতে কেটে গেল 10টি দিন। নতুন বছর শুরু হয়েছে। মিন্টু দাঁড়িয়ে আছে তার রুমের সামনে। এমন সময় ইয়াসিন আসলো। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুই এক কাজ কর, এই বাটন ফোন বাদ দিয়ে তুই একটা স্মার্টফোন কিনে নে। ওইখানে তুই দেখতে পারবি সার্কুলার সেরেছে নাকি সারে নাই, এবং অনেক কাজ করতে পারবি ওই স্মার্টফোন দিয়ে। কত টাকা লাগতে পারে ইয়াসিন ভাই, আপনার ধারণা আছে? যদি একটু ভালো দামের নিতে চাস তাহলে 20,000 টাকার হয়ে যাবে। এর বেশি লাগবে না। তুই তো চাকরি করিস, কয়েক মাসের টাকা তো পাইছিস, ওই টাকা দিয়ে তুই একটা ফোন কিনে নে। তোর ভালোর জন্য বলতেছি, খারাপের জন্য বলিনি। ঠিক আছে ইয়াসিন ভাই, আপনি যেহেতু বলছেন আপনার কথা তো মানতেই হবে। আমি তাহলে আপনাকে কিছুক্ষণ পর ডাক দিব রেডি হয়ে। মিন্টু দরজাটা বন্ধ করে ব্যাগের ভিতর থেকে 20,000 টাকা নিয়ে নিল। রেডি হয়ে টাকাটা পকেটে ভরে নিয়ে চলে আসলো ইয়াসিনের রুমে। ইয়াসিনকে নিয়ে সোজা চলে আসলো এখান থেকে একটা মোবাইলের দোকানে। মিন্টু আর ইয়াসিন মোবাইল দেখতে লাগলো। মোবাইল দেখা শেষ করে একটা ফোন কিনে নিল মিন্টু। রাতে মিন্টু তার রুমে বসে বসে ফোনটা দেখছে আর ভাবছে, সবার কাছে তো দেখলাম এরকম ফোন, কিন্তু এটা কীভাবে চালাই এটাই তো জানি না। হাত দিলেই তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতেছি, কীভাবে চালাবো এটাই তো বুঝতেছি না। এইসব চিন্তা ভাবনা করছে মিন্টু। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো ইয়াসিন। মিন্টুকে এভাবে ফোন দেখতে দেখতে বলতে লাগলো, কিরে মিন্টু, এভাবে ঘুরিয়ে গাড়িয়ে কি দেখছিস? আই তোকে শিখিয়ে দিই কিভাবে ফোনটা চালাবি। ইয়াসিন মিন্টুকে ফোন চালানো শিখিয়ে দিল। ইয়াসিনের দেখানো অনুযায়ী মিন্টু তার ফোনটা চালাতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 5টি মাস। মিন্টু কাজ করছে, কিন্তু সিআইডি সার্কুলার এখনও ছাড়েনি। মিন্টু মনে মনে বলতে লাগলো, আমার মনে হয় আমি আর কখনো সেনাবাহিনীতে চাকরি করতে পারবো না। গত 6টি মাস ধরে বসে আছি, একবারও সার্কুলার ছাড়ার কথা শুনতে পাই নাই। আমি কি কারো স্বপ্ন পূর্ণ করতে পারবো না? এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে মিন্টু। এমন সময় ইয়াসিন এসে বলতে লাগলো, মিন্টু, তোর জন্য একটা খুশির খবর আছে। বাইরে দেখে আসলাম, খবরে বলতেছে যে সিআইডি সার্কুলার ছাড়ছে। তুই এক কাজ কর, ম্যানেজারকে বলে একটা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে আয়। আবেদন করলে তো ওরা ফোন দিবে তোকে। ঠিক আছে ইয়াসিন ভাই,
আমি যাইতাছি ম্যানেজারকে বলে। এই বলেই মিন্টু চলে আসলো ম্যানেজারের কাছে। ম্যানেজারকে বলে চলে আসলো একটা কম্পিউটারের দোকানে। সিআইটি সার্কুলারের জন্য আবেদন করে আবার চলে আসলো তার কাজে। দেখতে দেখতে এইভাবেই 1 সপ্তাহ চলে গেল। রাত প্রায় 11টা। শুয়ে শুয়ে ফোনে মুভি দেখছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে একজন লোক বলে উঠল, হ্যালো, আপনি কি মিন্টু বলছেন? হ্যাঁ, আমি মিন্টু বলতেছি। আপনি কে? আমি হচ্ছি সিআইডি অফিসার থেকে একজন অফিসার। আপনি সিআইডির সার্কুলারের জন্য আবেদন করেছিলেন, আপনার আবেদন অ্যাকসেপ্ট হয়েছে। কালকে আপনি আপনার সকল কিছু গুছিয়ে নিয়ে চলে আসবেন সিআইডি অফিসে। আমি আপনাকে মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দিতেছি। সকাল 10টার সময় থাকতে হবে আপনাকে। ঠিক আছে স্যার, আমি সকাল 10টার সময় চলে আসব। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে ইয়াসিনকে খুশির খবর জানিয়ে দিল। ইয়াসিন মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোর সাথে তো অনেক চলাফেরা করলাম, তুই চলে যাচ্ছিস, খুব খারাপ লাগতেছে। জানি না আবার কবে তোর সাথে দেখা হবে, তবে আমি এই জায়গাটাই কাজ করব। তুই যদি সিআইডি অফিসার হয়ে বের হয়ে আমার সাথে দেখা করতে চাস তাহলে এখানে চলে আসিস, আমি এখানেই থাকবো। হ্যাঁ ইয়াসিন ভাই, আপনার কথা আমি ভুলবো কি করে? আপনি আমাকে কত জায়গায় সাহায্য করেছেন, এইসব ভুলার মতো না। জানি না আপনার ঋণগুলো কবে পূর্ণ করতে পারবো, তবে ইনশাল্লাহ আমি যদি সিআইডি অফিসার হই, আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন, তাহলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। মিন্টু ওই রাতে আর ঘুমাতে পারেনি। সারা রাত জেগে চিন্তা ভাবনা করেছিল কিভাবে কি করলে সে একেবারে সিআইডি অফিসে চাকরি পাবে। ট্রেনিং তো অবশ্যই করতে হবে। দেখতে দেখতে এইভাবে মিন্টু রাত পার করে দিল। পরের দিন সকালে ইয়াসিনকে নিয়ে চলে আসলো সিআইডি অফিসের সামনে। মিন্টু ইয়াসিনের কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই দারোয়ান আটকালো মিন্টুকে আর বলতে লাগলো, তোমার নাম কি মিন্টু? হ্যাঁ, আমার নাম মিন্টু। গতকালকে আমাকে ফোন দিয়ে বলা হয়েছে আসার জন্য। আমি এখন কোথায় যাব? এখানে দাঁড়িয়ে থাকবো নাকি সামনের দিকে এগিয়ে যাব? ওই যে ওইখানে দেখো কিছু লোক দাঁড়িয়ে আছে, ওইখানে যাও। ওইখানে গেলে অফিসার তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, যাইতাছি। এই বলেই মিন্টু চলে আসলো এখানে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অফিসার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এই দিকে আসো, এই নাও এই কাগজটা নিয়ে ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরে চলে যাও। ওইখানে আরেকজনের অফিসার আছে, ওই অফিসার যা যা বলবে তাই তাই করতে হবে তোমাকে। ঠিক আছে স্যার, যাইতাছি। মিন্টু তার ব্যাগপত্র নিয়ে চলে আসলো সেই রুমের ভিতর। এসে দেখে কয়েকজন ছেলেকে দাঁড় করিয়ে কি যেন প্রশ্ন করছে। মিন্টু সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। বেশ কয়েকটা প্রশ্ন করার পরে সবাইকে ব্যাগপত্র এখানে রেখে যাওয়ার জন্য বলে চলে আসলো বাইরে। বাইরে আসতে দেখতে পেল আরও প্রায় 100 জন লোক দাঁড়িয়ে আছে। একজন অফিসার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে তো তোমরা প্রথম এসেছো, আজকে তোমাদেরকে কোনো কিছু করানো হবে না। ট্রেনিং এ কি কি নির্দেশনা আছে সেগুলো বলা হবে। কাল সকাল থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে। 3 মাস পুরোপুরি ট্রেনিং করতে হবে তোমাদেরকে। 3 মাস ট্রেনিং করার পর তোমাদের ট্রেনিং সম্পূর্ণ হলে পরে তোমাদেরকে মিশনে পাঠানো হবে। প্রথম মিশন যদি সাকসেসফুলভাবে করে আসতে পারো তাহলে তোমাদের জন্য ভালো কিছু করবে, সাথে কয়েকদিনের ছুটিও দিবে। এইসব কথাবার্তা বলছে একজন অফিসার। মিন্টু মনোযোগ সহকারে শুনছে। দেখতে দেখতেই রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সবাই সবার মতো ঘুমিয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই বসে আছে। এমন সময় অফিসার এসে বলতে লাগলো, সবাই শোনো, তোমাদেরকে 1600 মিটার দৌড় দিতে হবে। এই দৌড়ে যারা ফার্স্ট হতে পারবে তারাই পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে, আর যারা ফার্স্ট হতে পারবে না তাদেরকে ছাঁটাই করে বাইরে বের করে দেওয়া হবে।
মিন্টু আর কোনো কিছু চিন্তাভাবনা না করে রেডি হয়ে চলে আসলো মাঠে। সবার সাথে দাঁড়িয়ে আছে অফিসার। বাঁশি ফু দিতে সবাই দৌড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর 35 জন ফার্স্ট হলো। এই 35 জনকে নিয়ে অফিসার চলে আসলো আরেকটা জায়গায়। সাথে কিন্তু মিন্টুও আছে। মিন্টু ট্রেনিং শেষ করতে থাকো। দেখতে দেখতে প্রথম ট্রেনিং শেষ হয়ে গেল। এইভাবে ট্রেনিং করতে করতে 3 মাসের মধ্যে মিন্টু সকল ট্রেনিং শিখে ফেলেছে। সবাই এক জায়গায় বসে আছে। এমন সময় একজন বড় অফিসার এসে বলতে লাগলো, তোমরা খুব ভালোভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ করছো, তোমাদেরকে খুবই ধন্যবাদ জানাই। আজকে তোমাদের একটা মিশনে পাঠানো হবে, 10 দিনের মিশনে। এই 10 দিনের ভিতর ওই মিশনটা কমপ্লিট করে আসতে হবে। যদি মিশনটা কমপ্লিট করতে না পারো তাহলে তোমাদেরকে আর চাকরিতে রাখা হবে না। তোমাদেরকে মিশন সম্পর্কে আমি ধারণা দিয়ে দিই। অফিসার মিশন সম্পর্কে সবাইকে ধারণা দিয়ে দিল। রাতে সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গাড়ি নিয়ে মিশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। মিন্টুকে লিডার দেওয়া হয়েছে। মিন্টু একটা মেয়ের হাতে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে দেখাতে লাগলো কিভাবে কি করতে হবে। বেশ কিছুক্ষণ দেখার পর একজন অফিসার বলতে লাগলো, স্যার, আপনি যেভাবে বলেছেন এইভাবে করলে তা আশা করি খুব সহজে হবে এবং 10 দিনের মধ্যেই আমরা কমপ্লিট করতে পারবো এই মিশনটা। হ্যাঁ, এটার জন্যই তো তোমাদেরকে বললাম এভাবে সব কিছু করতে। পারবে তো মিশনটা কমপ্লিট করতে 10 দিনের মধ্যে, নাকি পারবে না? অবশ্যই পারবো। 10 দিনের মধ্যে কোনো আমরা চেষ্টা করব 7 দিনের মধ্যে মিশনটা কমপ্লিট করার জন্য। 7 দিনের মধ্যে এই মিশনটা কমপ্লিট করে বাড়িতে যাব। আজকে কতদিন হলো পরিবারের মুখ দেখি না। আচ্ছা স্যার, আপনার কি পরিবার নেই? আপনি কি বাড়িতে যাবেন না? হ্যাঁ, আমারও পরিবার আছে, কিন্তু তারা ওই দূর আকাশে। আমি তো আর ওইখানে যেতে পারবো না। গেলেও মৃত্যুবরণ করে এরপরে যেতে হবে। তার মানে আপনার পরিবারে নেই। আপনি চিন্তা করবেন না, এখন থেকে আপনার পরিবার। কি বলো সবাই? হ্যাঁ, এখন থেকে আমরাই আপনার পরিবার। সবাই কথাবার্তা বলে চলে আসলো মিশনে। দেখতে দেখতে মিশনের সেই জায়গায় চলে আসলো সবাই। নেমে এসে এক এক করে জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মিন্টু সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই আলাদা একটা টিম তৈরি করো, যাতে আমরা 2 ভাগে বিভক্ত হতে পারি। এক টিম যাবে এই দিক দিয়ে, আরেক টিম যাবে ওই দিক দিয়ে। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন টিম বানিয়ে চলে যাইতেছি। আর বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা মিন্টু স্যারের খেয়াল রাখবে যাতে মিন্টু স্যারের কোনো কিছু না হয়। মিন্টু 2টা টিম করে নিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সামনের দিকে এগিয়ে যেতে লাগলো সবাই। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর প্রায় মাঝ জঙ্গলে চলে এসেছে। সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মিন্টু সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই সবাই একটু চুপ করে থাকো। ওই দিক থেকে মনে হয় মানুষ আসতেছে। হাঁটা চলার শব্দ পাচ্ছি এবং কথা বলারও। সবাই লুকিয়ে পড়ো। মিন্টুর কথা শুনে সবাই লুকিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর 3 জন লোক আসলো। আশেপাশে লাইট জ্বালিয়ে দেখতেছে কেউ আছে নাকি। লাইট জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবাই। এদিকে মিন্টু সবাইকে ইশারা করতেই তাদের পিছু নিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তাদের আস্তানার সামনে। মিন্টু এই দিক ওই দিক খেয়াল করছে। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। মিন্টু আস্তানার সামনে একটা চিহ্ন করে চলে আসলো ওইখান থেকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মিন্টু বলতে লাগলো, আমরা তো এই আস্তানা পেয়ে গেছি, বাকি আস্তানাগুলো কোথায় আছে ওইগুলো খুঁজে বের করতে হবে। একেবারে সবার উপরে অ্যাটাক করতে হবে, তাহলে আমরা মিশনটা কমপ্লিট করতে পারবো। এই বলে মিন্টু সবার সাথে যেতে লাগলো বাকি আস্তানার দিকে। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 8 দিন। সবাই দাঁড়িয়ে আছে শত্রুদের সামনে। মিন্টু শত্রুদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমরা এই 8 দিন তোদের উপরে অনেক নজর রেখেছি। আজকে শেষ দিন, তোদের এখানে মেরে মাটি চাপা দিয়ে চলে যাব আমরা। এই বলে মিন্টু, তুষার এবং বাকি সবাইকে ইশারা করতে সবাই গুলি করতে লাগলো শত্রুদের ওপর। বেশ কিছুক্ষণের মধ্যে সকল শত্রুদেরকে গুলি করে
মেরে মিন্টু এবং বাকি সবাই রওনা দিল তাদের অফিসের উদ্দেশ্যে। দেখতে দেখতেই কেটে গেল চাকরির 7 বছর। মিন্টু তার কেবিনে বসে আছে। এমন সময় তার স্যার এসে বলতে লাগলো, মিন্টু, তোমার তো বয়স হয়ে গেছে, এবার তো বিয়ে করে ফেলো। আর কত একা থাকবে? জি স্যার, চিন্তা ভাবনা করতেছি বিয়েটা করেই ফেলবো। তবে বিয়ে করে এখানে থাকবো নাকি গ্রামে যাব এসব নিয়ে চিন্তা ভাবনা করতেছি। গ্রাম থেকে তো মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে। এখন যদি আমি আবারও সেই গ্রামে যাই, তাহলে আমাকে যদি তারা দেখে তখন কি ভাববে? আরে ওই সব কথা চিন্তা করো না, ওরা হয়তো ভুলে গেছে ওই সব কথা। এখন যদি ওই সব নিয়ে পড়ে থাকো তাহলে তোমার জীবন সামনের দিকে আগাবে না। নিজে চিন্তা করো। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার জন্য মেয়ে দেখতে পারি। আচ্ছা স্যার, আপনি যেহেতু বলতে চান তাহলে দেখতে পারেন। আমি আর এখানে না বলে কি করব? আপনি দেখেন, তাহলে আপনার পছন্দ হলে তাহলেই বিয়ে করব। মিন্টুর বস ওইখান থেকে চলে গেল। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 7 দিন। আজকে মিন্টু নাইট ডিউটি পড়েছে। রাতে রাস্তার পাশে দাঁড়িয়েছে মিন্টু, তুষার এবং আরও কয়েকজন অফিসার। এমন সময় একটা মেয়ে আসলো মিন্টুর সামনে আর বলতে লাগলো, ভাইয়া, ওইখানে কয়েকজন ছেলে আছে, আমাকে অনেক বাজে কথা বলেছে। আপনারা কি ওই ছেলেগুলোকে কিছু করতে পারবেন? আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, একটা এনজিওতে চাকরি করি। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, পরে ওই বাজে ছেলেরা আমাকে আটকে অনেক নোংরা কথা বলে। ও আচ্ছা, আপনি তাহলে আমাদের সাথে আসেন, দেখি ওই ছেলেগুলোকে তাদের বুকের পাটা কেমন, মেয়ে মানুষকে বাজে কথা বলে। এই বলে মিন্টু এবং তুষার মেয়েটাকে নিয়ে চলে আসলো ওই ছেলেগুলোর সামনে। ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে মিন্টু বলতে লাগলো, কি রে, তোরা নাকি এই মেয়েটাকে খুবই ডিস্টার্ব করিস? তোদের জীবনের মায়া নেই নাকি? জীবনের মায়া থাকলে কি আর এখানে দাঁড়িয়ে থাকতাম? সে কখন থেকে এই মেয়েটাকে নিয়ে চলে যেতাম। মায়া আছে বলেই তো এখানে দাঁড়িয়ে থাকি প্রতিদিন। আজ থেকে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না, তোদের ব্যবস্থা আমি করতেছি। এই বলে মিন্টু এবং তুষার ছেলেগুলোকে পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পিটানোর পর মিন্টু তাদেরকে ছেড়ে দিয়ে পকেট থেকে ফোনটা বের করে কল দিল অফিসে। 5 মিনিটের মধ্যে সিআইডির একটা টিম চলে আসলো এখানে। ছেলেগুলোকে নিয়ে চলে গেল থানায়। মিন্টু মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর কখনো আপনার উপরে বিপদ হবে না। আর এই নেন আমাদের ফোন নাম্বার। যদি কখনো বিপদ হয় তাহলে আমাদেরকে একটা ফোন দিবেন, মেসেজ করে ঠিকানাটা বলবেন, আমরা সাথে সাথে পৌঁছে যাব। ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে আমাকে বাঁচানোর জন্য। এই বলে মিন্টু ওইখান থেকে চলে আসলো তাদের বাড়ির সামনে। অন্যদিকে জেরিন বাড়িতে এসে মেসেজ দিল মিন্টুর নাম্বারে আর বলতে লাগলো, হ্যালো ভাইয়া, আমাকে বাঁচান। আমাকে কয়েকটা গুন্ডা বাড়িতে আটকে রেখেছে, আপনি প্লিজ আমাকে বাঁচান। ওরা বলতেছে আপনাকে একা আসার জন্য, আপনি প্লিজ একা আসেন। মিন্টু মেসেজটা পেয়ে তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে চলে আসলো সেই বাড়ির সামনে। দরজা হালকাভাবে ধাক্কা দিতেই খুলে গেল। মিন্টু তার কোমর থেকে পিস্তলটা বের করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। 2 তলায় আসতেই একটা রুম দেখতে পেল। রুমের ভিতর আলো জ্বলছে। মিন্টু দরজাটা হালকাভাবে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই হঠাৎ করে দরজাটা কে যেন লাগিয়ে দিল। পিছনে ফিরতেই দেখতে পেল জেরিনকে আর বলতে লাগলো, আপনি আমাকে এখানে ডেকে এনেছেন কেন? আর কোথায় ওরা? আপনি না বললেন যে আপনাকে আটকে রেখেছি? আমি তো শুধু আপনাকে পরীক্ষা করার জন্যই ডেকেছি। আপনি আমার জন্য পারফেক্ট বর হিসেবে সিলেক্ট হয়েছেন। মানে বুঝলাম না, আপনি কি বোঝাতে চাইছেন? আমাকে একটু খুলে বলেন তো। পারফেক্ট বর হিসাবে সিলেক্ট হয়েছে মানে? জেরিন আর কিছু বলতে পারল না। পাশের রুম থেকে জেরিনের রুমে প্রবেশ করলো মিন্টু স্যার এবং স্যারের স্ত্রী। তাদের দুজনকে দেখে মিন্টু বলতে লাগলো, স্যার আপনারা এখানে? হ্যাঁ, আমরা এখানে তোমাকে বলেছিলাম না তোমার জন্য একটা মেয়ে দেখব। এটাই হচ্ছে সেই মেয়ে।
এই মেয়েটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে। আমি তাকে বলার পর সে তোমাকে পরীক্ষা করবে বলেছে, তাই আর কি পরীক্ষা করে তোমাকে এখানে নিয়ে এসেছে। জেরিন, এখন কি বুঝলে? তোর জন্য পারফেক্ট হয়েছে নাকি পারফেক্ট হয় নাই? হ্যাঁ, পারফেক্ট হয়েছে। তবে আমি কিন্তু তাকে আগে থেকে চিনি। সে আমার স্কুলের টপার ছিল। মানে কি বলতেছিস? বুঝি নাই, একটু খুলে বলতো কি বলতেছিস। জেরিন সব কিছু খুলে বলল মিন্টুর বসকে। মিন্টু এখন চিনতে পারল জেরিনকে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মিন্টু তার বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার এখন তাহলে আমি কাজে চলে যাই, কালকে সকালে এসে না হয় বাকি কথা বলবো। এখন আর যাওয়ার দরকার নেই। আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বাড়িতে আসো। তারা এই দিকটা সামনে নেবে। জেরিন, তোরা দুজন কথা বল, আমরা নিচে যাই। তোর আব্বু আম্মুর সাথে কথা বলি গিয়ে। এই বলে মিন্টুর বস চলে আসলো নিচে। জেরিনের আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে মিন্টু জেরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এখনো বিয়ে করো নাই? আমার তো ভাবতেই অবাক লাগতেছে। তোমার সাথে প্রায় 7 বছর আগে দেখা হয়েছে, এর মধ্যে আর দেখা হয় নাই। তুমি এতদিন কোথায় ছিলে? আমি ভালো পড়ালেখা করার জন্য দেশের বাইরে গিয়েছিলাম। দেশে এসেছি 1 বছর হয়েছে। পরে একটা এনজিওতে চাকরি নিলাম। 1 বছর চাকরি করার পর তোমার স্যার এসে আব্বুকে বলতেছে যে আমার বিয়ের কথা। পরে আমিও আর না করি নাই। বাকিটা তো তুমি নিজের চোখেই দেখেছো কি হয়েছে। মিন্টু জেরিনের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো নিচে। বসে বসে সবার সাথে আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে গেছে খেয়াল নেই কারো। মিন্টু সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার তো পরিবার বলতে কেউ নেই। আপনারা আমার উপরে কীভাবে বিশ্বাস করে জেরিনকে আমার হাতে তুলে দিবেন? কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার সব। তুমি আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, আমার মেয়ের বর হিসাবে না, আমার ছেলে হিসাবে। সাথে আমার মেয়ের বর? কি বলিস জহিরুর? ঠিক কথা বলি নাই? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস মিন্টু। জেরিনের আব্বু যা বলেছে তাই হবে। আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করতেছি, চিন্তা করো না। অনেক বড় আয়োজন করে এরপরে তোমার বিয়ে হবে। এই বলে অফিসার ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু জেরিনের রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। বিকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ছাদে এসে বসে আছে আর তার পরিবারের কথা চিন্তা ভাবনা করছে। এমন সময় জেরিন আসলো আর বলতে লাগলো, একা একা বসে হাওয়া খাওয়া হচ্ছে, আমাকে ডাক দিলে কি হতো? আমিও এসে তোমার সাথে বসে গল্প করতাম। আমি তো টেবিলের উপরে একটা চিঠি লিখে এসেছিলাম, ভাবছিলাম তুমি ওই চিঠিটা পড়ে এরপরে আসবে। তুমি হয়তো চিঠিটা পড়ো নাই। আচ্ছা যাই হোক, বসো এখানে। জেরিন আর মিন্টু গল্প করতে লাগলো। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 1 মাস। মিন্টু আর জেরিনের বিয়ে হয়ে গেছে। এখন থেকে মিন্টু জেরিনদের বাড়িতেই থাকে। রাতে খাবার টেবিলে বসে আছে। এমন সময় জেরিনের আব্বু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমার কাজের কি অবস্থা? ঠিক মতো কাজ করতেছে তো? যদি কোনো সমস্যা হয় তোমার স্যারকে জানাতে পারো। না, এখন আর সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই জানাতাম। আর আমি ভাবতেছি যে সামনের মাস থেকে জেরিনের আর অফিসে যাওয়ার দরকার নেই, বাড়িতেই থাকুক, আপনাদের সাথে গল্প করুক, সময় কাটাক। যেহেতু বাহিরে চাকরি করতে দিবে না, তাহলে আমি ঘরে বসেই অনলাইনে একটা বিজনেস করি। এটাতে অল্প কিছু পরিমাণ লাভ হবে। হ্যাঁ, বাড়িতে বসে যা ইচ্ছা তাই করতে পারো, তাতে কোনো আপত্তি নেই। বাইরে গিয়ে আর কাজ করতে হবে না। তুমি না হয় এই মাসে রিজাইন নিয়ে আসবে। আচ্ছা, আমি কালকে অফিসে গিয়ে রিজাইন নিয়ে আসবো। খাওয়া দাওয়া শেষ করে মিন্টু জেরিনের আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় জেরিন মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমি চাচ্ছিলাম কি একটা বেবি নেওয়ার জন্য। আর কতদিন অপেক্ষা করব? তুমি অফিসে চলে গেলে আমি তো
আমার বেবির সাথে খেলাধুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে বেবি আনার মিশনে নেমে পড়ি। চলো আমরা একটা কিউট সুন্দর বেবি নিয়ে আসি এই পৃথিবীতে। এই বলে দুজন সুখের সাগরে পাড়ি জমালো। পরের দিন সকালে মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 3টি মাস। মিন্টু রাতে বিছানায় শুয়ে আছে। জেরিন মিন্টুর বুকে মাথা রেখে মিন্টুর সাথে কথা বলছে। এমন সময় জেরিন বলতে লাগলো, মিন্টু, আমি প্রেগনেন্ট। সকালে টেস্ট করেছিলাম, পরে বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট। সত্যি বলতেছো জেরিন, তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, সত্যি বলতেছি, আমি প্রেগনেন্ট। মিন্টু জেরিনকে জড়িয়ে ধরল। ঠোঁটের মুখে চুমু দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল 10 দিন। হাসপাতালে বসে আছে মিন্টু আর জেরিন। এমন সময় ডাক্তার বলতে লাগলো, মিস্টার মিন্টু, আপনাদের ডুয়েট বেবি হবে, তবে এখন থেকে সাবধানে থাকতে হবে। ওনার অনেক খেয়াল রাখতে হবে এবং আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াতে হবে। এইগুলো খাওয়ালে আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ ডাক্তার। এই বলে মিন্টু জেরিনকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই জেরিনের আম্মু এসে দরজা খুলে দিল। জেরিন তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, আমি মা হতে চলেছি, আমাদের 2টা বেবি হবে। বা আজকে আমি অনেক খুশি হয়েছি। ভেতরে আয় দুজন, আজকে তোর জন্য ভালো কিছু রান্না করব। জেরিনকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল মিন্টু। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু জেরিনকে নিয়ে চলে আসলো তার রুমে। দুজন বিছানায় শুয়ে আছে। একে অপরকে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই তাদের। দেখতে দেখতে এভাবেই কেটে গেল 6টি মাস। আজকে জেরিনকে নিয়ে হাসপাতালে এসেছে সবাই। অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে গেছে জেরিনকে সবাই। বাইরে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর দুজন নার্স 2টা বেবি নিয়ে আসলো মিন্টুর কাছে আর বলতে লাগলো, এই নেন, আপনাদের 2টাই কন্যা সন্তান হয়েছে, আপনি খুবই লাকি। মিন্টু তার 2টা বেবি কোলে নিয়ে নার্সকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার স্ত্রী কেমন আছে এখন? আপনার স্ত্রী খুবই ভালো আছে। কিছুক্ষণ পর তাকে কেবিনে শিফট করা হবে, তখন দেখতে পারবেন। এই বলে নার্স চলে গেল। বেশ কিছুক্ষণ পর জেরিনকে শিফট করা হলো। সবাই বসে আছে জেরিনের কেবিনে। এমন সময় জেরিনের জ্ঞান ফিরল। আশেপাশে তাকিয়ে দেখে সবাই বসে আছে। জেরিন মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আমার বেবি কোথায়? আমি আমার বেবিদেরকে দেখব। আম্মু, আব্বু, বেবিদেরকে নিয়ে আসেন। জেরিনের জ্ঞান ফিরেছে। জেরিন তার বেবি দুজনকে দেখবে। জেরিনের আব্বু আম্মু দুজনকে 2 পাশে শুইয়ে দিয়ে বাইরে চলে গেল। মিন্টু জেরিনের একটা হাত ধরে বলতে লাগলো, আজকে তুমি আমাকে পূর্ণ করে দিয়েছো জেরিন, আমি অনেক খুশি। তোমার সাথে সারা জীবন কাটাতে চাই এইভাবেই। আমিও তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। এই বলে দুজনে একে অপরকে হালকাভাবে জড়িয়ে দিল। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।